গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আজকে একটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো স্টুডেন্ট, বর্তমানে কিন্তু জনসংখ্যার চাপটা খুব বেশি, তাই না? এবং যদি শহরের জনসংখ্যা বলি, তাহলে সেই জনসংখ্যাটা কিন্তু গ্রামের তুলনায় আরো অনেক বেশি। এছাড়া কলকারখানা নির্মাণ হচ্ছে নতুন নতুন, শিল্প স্থাপন হচ্ছে নতুন নতুন, গাছ কাটা হচ্ছে ইত্যাদির কারণে কিন্তু স্টুডেন্ট বর্তমানে পরিবেশটা কিন্তু আহ, খুব ক্ষতির দিকে বা পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে স্টুডেন্ট তোমরা বুঝতেই পারছো আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় মানুষের কার্যাবলী ও পরিবেশ অবনমন সম্পর্কে। দেখো, আমাদের নানান কাজকর্মের ফলেই কিন্তু পরিবেশটা দিনের পর দিন বিপদের সম্মুখীন হয়ে পড়ছে, তাই না? তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমরা আসব পরিবেশ, মানুষের যে কার্যাবলী ও পরিবেশের অবনমন সেই সম্পর্কে। দেখো, মানুষের কাজকর্ম কিন্তু নানান ধরনের হয়ে থাকে, তাই না? যেমন বিভিন্ন কাজ যেমন প্রকৃতির সাথে যুক্ত থাকে সরাসরি, আবার কোনো কাজ কিন্তু প্রযুক্তির উপর নির্ভর করে গড়ে ওঠে এবং সেটি হয় সেবামূলক। অর্থাৎ সব কাজই যে পরিবেশ ক্ষতি করছে সেটাও কিন্তু নয়। কিছু কিছু কাজ প্রযুক্তিগত কাজ, সেটা কিন্তু আবার পরিবেশে সেবাও করছে, তাই তো? যেমন ধরো, পাহাড়ে রাস্তা কাটা হচ্ছে, পাহাড় কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে, বড় বড় ইঞ্জিনিয়ার বা দেখবে যন্ত্রপাতি নিয়ে পাহাড়ে রাস্তা তৈরি করে, তাই না? ফলে কিন্তু পরিবেশের একটা অবনমন হয়, অর্থাৎ পরিবেশের ক্ষতি হয়। আবার চাষের জমিতে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ফলন বা ফসল উৎপাদন বৃদ্ধির জন্য নানা রকম রাসায়নিক সার বা কীটনাশক কিন্তু ছড়ানো হয়। অবশ্যই তোমরা দেখেছো, তাই তো? এর ফলেও কিন্তু পরিবেশের অবনমন ঘটছে। আবার বর্তমানে বিভিন্ন বিজ্ঞানী বা সমাজ সেবামূলক কাজের সাথে যারা যুক্ত, তারা দেখবে দিকে দিকে গাছপালা লাগাচ্ছে বা পরিবেশ সুরক্ষার জন্য কিন্তু বিভিন্ন আন্দোলন বা মানুষকে সচেতনতার জন্য কিন্তু অংশগ্রহণ করতে আগ্রহী করে তুলছে। এটা কিন্তু হলো আবার পরিবেশের সেবামূলক কাজ, তাই তো? তাহলে তোমরা বুঝতে পারলে যে পরিবেশের যে মানুষের কার্যাবলী সেটা কেবলমাত্র ক্ষতি হয় না, কিছু কিছু ক্ষেত্রে আবার সেটা সেবামূলকও হয়ে থাকে, তাই তো? আচ্ছা, এবারে তোমরা দেখো একটা ব্যবস্থার কথা, যে ব্যবস্থাটির নাম হচ্ছে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। আচ্ছা স্টুডেন্ট, আমাদের যখন কেটে যায় বা জ্বর হয় বা বিভিন্ন রোগ হয়, তখন কিন্তু আমরা সেটাকে ধীরে ধীরে কাটিয়ে উঠি। ধরো তোমার জ্বর হলো, তুমি বিভিন্ন ওষুধ খেলে 2 3 4 দিন পর কিন্তু তুমি আবার সুস্থ হয়ে ওঠো, তাই তো? দেখো, পরিবেশেরও কিন্তু নিজস্ব একটা সহনশীল ক্ষমতা রয়েছে এবং প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন যে ভৌত যে জৈব প্রক্রিয়াগুলি রয়েছে এমনভাবে কাজ করে স্টুডেন্ট, যে পরিবেশের যে ক্ষতি হয় সেই ক্ষতিটা কিন্তু সে নিজে নিজেই পূরণ করতে পারে। এই ব্যবস্থাটাকে কি বলা হচ্ছে? হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। তাহলে তোমরা কি জানলে? জানলে যে পরিবেশের যে ক্ষতি হয়, প্রাকৃতিক কারণে যে ক্ষতিগুলো হয়, সেই ক্ষতি কিন্তু পরিবেশ আবার নিজে নিজে পূরণ করতে পারে এবং পরিবেশের কিন্তু একটা নিজস্ব সহনশীল ক্ষমতা রয়েছে। ঠিক আছে? এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাকে আমরা কি বলবো? হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। স্টুডেন্ট, সভ্যতার বিবর্তনের সাথে সাথে কিন্তু পরিবেশে তার একটা প্রভাব পড়ছে। তোমরা বলো আমাকে যে আগেকার দিনে বা প্রাচীন যুগে মানুষ কিভাবে বসবাস করত? ভেরি গুড। মানুষ গুহায় বসবাস করতো, তাই না? আর কি করতো? তাদের কাজকর্ম কি ছিল? পশু শিকার করতো, ফলমূল খেত, তাই তো? আর তেমন কোনো কাজ ছিল না। এই সময়ে মানুষ কিন্তু যাযাবর শ্রেণীর মানুষ ছিল, অর্থাৎ তারা খাদ্য, বস্ত্র এবং যে বাসস্থানের উদ্দেশ্যে কিন্তু তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত, তাই তো? আচ্ছা, তাহলে কি জানলাম আমরা? পৃথিবীতে আবির্ভাবের পর থেকেই কিন্তু মানুষের কাজকর্ম সভ্যতার প্রথম পর্যায়ে চলে আসে এবং তখন কিন্তু মানুষ ছিল গুহাবাসী। ধীরে ধীরে মানুষ ফলমূল, পশু শিকার, আত্মরক্ষা করে এবং যাযাবর শ্রেণীর জীবনযাপন কাটাতো। এরপরে কি আবিষ্কার হলো বলতো স্টুডেন্ট? এরপরে ধীরে ধীরে আবিষ্কার হলো আগুনের।
এবং এই আগুনের আবিষ্কার হওয়ার পরেই কিন্তু সভ্যতার একটা নতুন দিক উন্মোচন হলো। ঠিক আছে? মানুষ কাঁচা মাংস পুড়িয়ে খেতে শিখলো এবং পশু পাখি বা বিভিন্ন জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু মানুষের আগুনের ব্যবহার করতে শুরু করলো। এরপর চাকার আবিষ্কার হলো। চাকার আবিষ্কার সভ্যতাকে কিন্তু অনেকটা গতি প্রদান করলো। অর্থাৎ চাকা আবিষ্কারের পরে মানুষের কিন্তু অনেকটা কাজের মধ্যেও কিন্তু গতি আসলো। তাই তো? এরপর দেখো স্টুডেন্ট, ইউরোপিয়ান যে বিভিন্ন নাবিক বা বিভিন্ন বণিকরা ছিল তারা কিন্তু নতুন নতুন দেশের সন্ধানে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেত। তাই তো? তোমরা নিশ্চয়ই শুনেছ যে আহ, ভাস্কো দা গামার নাম। তিনি কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে নতুন দেশের সন্ধানে আবিষ্কার করার উদ্দেশ্যেই কিন্তু রওনা দিয়েছিলেন। তারপর ভারতবর্ষের কালিকট বন্দরে তিনি উপস্থিত হলেন। তাই তো? নিশ্চয়ই শুনেছো তোমরা। আচ্ছা, এই সমস্ত পর্যন্ত বা এই সময় পর্যন্ত কিন্তু পরিবেশের যে সামান্য ক্ষতিটুকু হতো, সেই ক্ষতিটুকু কিন্তু পরিবেশ নিজে নিজেই পূরণ করে নিত। ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো, এই যে পরিবেশ তার নিজের ক্ষতিটা নিজে পূরণ করে নিচ্ছে, এই ব্যবস্থাটাকে কি ব্যবস্থা বলা হয়? ভেরি গুড, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। তাহলে তোমরা বুঝতে পারলে যে সভ্যতার বিবর্তনের সাথে সাথে কিভাবে পরিবেশে তার প্রভাব পড়ছে। তাই তো? মানুষ আগে গুহায় থাকতো, চাকার আবিষ্কার করলো, আগুন জ্বালাতে শিখলো। এরপর ধীরে ধীরে কিন্তু পরিবেশটাকে মানুষ তার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে বা নিজের ইচ্ছা মতো কিন্তু পরিবেশকে পরিবর্তন করতে শুরু করলো। এরপর থেকেই কিন্তু ধীরে ধীরে পরিবেশটা ক্ষতি হতে শুরু করলো। তাই তো? এরপরে স্টুডেন্ট দেখো, ইউরোপের শিল্প বিপ্লব। দেখো, ইউরোপের শিল্প বিপ্লবটা একটা আধুনিক পৃথিবীর পদক্ষেপের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে কিন্তু পৃথিবী অত আধুনিক না থাকলেও এই শিল্প বিপ্লবের পরে মানুষ কিন্তু উন্নত হতে শুরু করলো এবং নিজের চাহিদা মতো পরিবেশকে কিন্তু সে কাজে লাগাতে শুরু করলো। দেখো, অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড তথা ইউরোপে কিন্তু শিল্প বিপ্লব একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল সমাজের বা সমাজের বা সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে। তাহলে তোমরা কিন্তু মনে রাখবে যে শিল্প বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল? ইংল্যান্ড তথা সমগ্র ইউরোপে কিন্তু অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব ঘটেছিল। শিল্প বিপ্লব ঘটার পরে কিন্তু দেখবে চিকিৎসা শাস্ত্র, বিজ্ঞান, প্রযুক্তি সমস্ত দিক থেকে, এমনকি কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে কিন্তু মানুষ একটা নতুন পথের আবিষ্কার করলো। এর সাথে সাথে মানুষ যেমন বসবাস, কৃষিকাজের জন্য বা রাস্তাঘাট নির্মাণের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে অরণ্য ধ্বংস করতে শুরু করলো। রাস্তাঘাট নির্মাণ, ঘরবাড়ি নির্মাণের জন্য কি হবে? অরণ্য ধ্বংস হবে তো, ধ্বংস করতে শুরু করলো। এবং নির্বিচারে কিন্তু মানুষ প্রাকৃতিক ও শক্তি সম্পদ ব্যবহার করতে শুরু করলো। তার মধ্যে যে জল, মাটি, অরণ্য, খনিজ কয়লা, তেল বা লোহা ইত্যাদি কিন্তু মানুষ যথেচ্ছ পরিমাণে ব্যবহার করতে শুরু করলো। শিল্প বিপ্লবের পরেই কিন্তু এইগুলো আরো বেশি ত্বরান্বিত হতে শুরু করলো। ফলে পরিবেশ কিন্তু স্টুডেন্ট ধীরে ধীরে আরো অবনতির দিকে এগিয়ে চলেছে। বর্তমানেও কিন্তু এই কাজগুলো যথেচ্ছভাবে করা হচ্ছে। যেমন রাস্তাঘাট নির্মাণ, বসবাসের জন্য কৃষিকাজের যে জমি সেটা, ঘরবাড়ি তৈরি ইত্যাদির ফলে কিন্তু যেমন পরিবেশের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, তেমনি পরিবেশ কিন্তু দিনের পর দিন একটা অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, বিংশ শতাব্দীতে, অষ্টাদশ শতাব্দীতে আমরা দেখলাম শিল্প বিপ্লব, তাই তো? এরপর বিংশ শতাব্দীতে আমরা কি দেখলাম? যে বিশ্বযুদ্ধ। সমগ্র বিশ্ব কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে গেল। ঠিক আছে? ভাগ হয়ে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করলো। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে ইউরোপ তথা ইংল্যান্ড থেকে। ঠিক আছে? এই দুই বিশ্বযুদ্ধের ফলে কিন্তু পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। সামরিক অস্ত্র পরীক্ষা, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা বা অর্থনৈতিক যে উন্নয়নের প্রভাবে পরিবেশের যে বিপুল পরিবর্তন হচ্ছে, বর্তমানে তা কিন্তু স্টুডেন্ট এই পরিবেশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ পরিবেশকে নিয়ন্ত্রণ করতে আমরা পারছি না। পরিবেশ তার নিজের যে ক্ষতি সেটাকে কিন্তু পূরণ করতে পারছে না। এই ক্ষয়ক্ষতির প্রভাব সমস্ত জীবকুলের উপরে কিন্তু নেমে আসছে। অর্থাৎ এই যে পরিবেশের ক্ষতি হচ্ছে,
এর দায়টা কার? আমাদের। এবং এই যে পরিবেশের ক্ষতি হচ্ছে, এর ক্ষতির যে প্রভাব, কুপ্রভাবগুলো, সেই প্রভাবগুলো কিন্তু আমাদের উপরে বর্তমানে এসে পড়ছে। যার ফলে সমগ্র পৃথিবী কিন্তু আজ বিপদের মুখে চলে যাচ্ছে। এখনই যদি আমরা বেশি করে পরিবেশ সম্পর্কে না ভাবি বা পরিবেশকে যদি রক্ষা করতে না পারি, আমরা কিন্তু অদূর ভবিষ্যতে স্টুডেন্ট নিশ্চিহ্ন হয়ে যাব ডাইনোসরের মতো। তাই তো? তাহলে আমাদের সকলেরই উচিত পরিবেশকে রক্ষা করা, বেশি করে গাছপালা লাগানো, প্লাস্টিক, পলিথিন যেখানে সেখানে ফেলা বন্ধ করতে হবে। মানুষকে সর্বোপরি সচেতন হতে হবে। তাই না? আচ্ছা। এবারে স্টুডেন্ট আমাদের জানতে হবে পরিবেশ অবনমনটা কি। তোমরা অনেকে কিন্তু পরিবেশ দূষণ সম্পর্কে জানো, তাই তো? তাহলে চলো আমরা প্রথমেই পরিবেশ অবনমন কি সেটা জানার চেষ্টা করি। দেখো, প্রাকৃতিক যে পরিবেশ অবনমন বলতে কি বোঝায় জানো? পরিবেশের গুণগত মান হ্রাস পাওয়া। পরিবেশের এই যে গুণগত মান হ্রাস পাচ্ছে, ফলে পরিবেশের জলবায়ু, মৃত্তিকা এবং যে প্রাকৃতিক যে সম্পদ তথা যে আমাদের যে জীবজগৎ সেটা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই যে বাস্তুতন্ত্রও কিন্তু ব্যাহত হচ্ছে। তাহলে পরিবেশ অবনমনটা আমি কি বললাম স্টুডেন্ট? পরিবেশের গুণগত মান হ্রাস পাওয়াকে বলা হয় পরিবেশের অবনমন। তোমরা ছবিটা দেখো ডান দিকে। দেখো, পরিবেশটা কিন্তু আগে সবুজ শস্য শ্যামলা ছিল, কিন্তু ধীরে ধীরে দেখো রুক্ষ ও নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? এটাকে বলছে কিন্তু পরিবেশের অবনমন। এই পরিবেশের অবনমনের ফলে আমরা কি কি জানলাম? যে জল দূষণ বা জলবায়ু, মৃত্তিকা, প্রাকৃতিক সম্পদ, প্রাণী জগৎ কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, তাই তো? এবং কোনো কোনো প্রজাতি কিন্তু স্টুডেন্ট সম্পূর্ণভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে পড়েছে এই পরিবেশ অবনমনের ফলে। বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে কিন্তু পরিবেশের এই গুণগত মান হ্রাস পায়। দেখো, মনুষ্যসৃষ্ট কারণ তো আমাদের জন্যই, আমরাই মানুষরাই দায়ী। এবং প্রাকৃতিক যে কারণ সেগুলোর ফলেও কিন্তু পরিবেশের অবনমন ঘটে। প্রাকৃতিক কারণগুলো কেমন হতে পারে বলতো? কেউ বলতে পারবে? ভেরি গুড। খুব ঝড় বৃষ্টি, তারপরে ধরো অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, এগুলো কিন্তু প্রাকৃতিক ভাবে হয়ে থাকে, তাই না? এগুলোর ফলেও কিন্তু পরিবেশের গুণগত মান হ্রাস পায়। ফলে যে অবস্থা পরিবেশের সৃষ্টি হয় বা কার্যকরী ক্ষমতা কিন্তু পরিবেশের পুরো ভেঙে পড়ে। এবং পরিবেশ কিন্তু যে হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে তার যে পুনরায় ফিরে আসবে পূর্ব অবস্থায়, সেই অবস্থা কিন্তু ফিরে আসতে পরিবেশ পারে না। ঠিক আছে? তাহলে তোমরা জানলে কি যে পরিবেশ অবনমন কি? এক কথা তোমরা মনে রাখবে যে পরিবেশের গুণগত মান কমে যাওয়াকেই পরিবেশের অবনমন বলা হয়। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, পরিবেশের অবনমনের কারণ কি? দেখো, আমরা কিন্তু জানলাম যে মনুষ্যসৃষ্ট কারণ রয়েছে, আবার কি রয়েছে? প্রাকৃতিক কারণ। দেখো, পরিবেশ অবনমন হলো পরিবেশের গুণগত মান হ্রাস পাওয়া। পরিবেশের এই যে গুণগত মান হ্রাস পাচ্ছে, তার কারণগুলো যদি আমি বলি, তাহলে প্রথমেই আসবে কিন্তু পরিবেশ দূষণ। দেখো, আমাদের দ্বারা, মানুষের দ্বারা কিন্তু বর্তমানে ব্যাপকভাবে পরিবেশ দূষণ ঘটে চলেছে। যেমন কলকারখানার ধোঁয়া বা কলকারখানার যে বর্জ্য পদার্থ পরিবেশের সাথে মিশছে, ফলে পরিবেশ কিন্তু দিনের পর দিন দূষিত হচ্ছে। দেখো এই ছবিটা, কলকারখানার আশেপাশে কেমনভাবে বর্জ্য পদার্থ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখান থেকে কিন্তু পরিবেশ দূষণ ঘটছে এবং পরিবেশ দিনের পর দিন অবনমন হচ্ছে। অর্থাৎ পরিবেশের গুণগত যে মান সেটা কিন্তু আর আগের জায়গায় যেতে পারছে না। সম্পদের যথেচ্ছ ব্যবহার। সম্পদ বলতে আমরা কি বুঝবো? সম্পদ, সম্পদ সেটাই যেটা মানুষের কি চাহিদা মেটায়, তাই না? দেখো, এই যে গাছপালা কাটা হচ্ছে যথেষ্ট পরিমাণে, খনিজ তেল অপরিকল্পিতভাবে তোলা হচ্ছে, বা পাহাড়ের বিভিন্ন ধাপ কেটে রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে, বা ডিনামাইট ফাটানো হচ্ছে, এগুলো কিন্তু সম্পদের যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে। ফলে এই যে তার প্রভাবটা কিন্তু মানুষের উপরে বা পরিবেশের উপরে পড়ছে। ফলে দিনের পর দিন কিন্তু এই সম্পদের যথেচ্ছ ব্যবহারের ফলে পরিবেশ অবনমন কিন্তু ত্বরান্বিত হচ্ছে। অর্থাৎ পরিবেশ তার গুণগত মান দিনের পর দিন হারিয়ে ফেলছে। আচ্ছা, এরপরে দেখো অরণ্য ছেদন। দেখো, বাসস্থান বা কৃষিকাজের উদ্দেশ্যে কিন্তু বর্তমানে অরণ্য ছেদন করে কৃষি ক্ষেত্র নির্মাণ করা হচ্ছে, বা শহর তৈরি করা হচ্ছে, বা ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে, তাই তো হয়ে থাকে।
তোমরা দেখেছো সেটা কখনো? গাছপালা, হ্যাঁ, তোমরা দেখেছো যে গাছপালা কেটে কিন্তু ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে, তাই তো? এবং অরণ্য যেখানে ঘন জঙ্গল রয়েছে সেখানেও কিন্তু কৃষিক্ষেত্র তৈরি বা শহরাঞ্চল তৈরি করার জন্য গাছপালা কাটা হচ্ছে। এর ফলে পরিবেশে কিন্তু বিরূপ প্রভাব পড়ছে। পরিবেশ তার গুণগত মান হারিয়ে ফেলে পরিবেশ অবনমন ত্বরান্বিত হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো অপরিকল্পিত উন্নয়ন। অপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেখবে স্টুডেন্ট, আহ, যেখানে সেখানে ঘরবাড়ি নির্মাণ বা কলকারখানা নির্মাণ, এর ফলেও কিন্তু পরিবেশের অবনমন ঘটছে। তোমরা ছবিটা দেখো, এই যে শহর একটা গড়ে উঠেছে দেখো, কোনো পরিকল্পনা ছাড়াই কিন্তু শহরটা গড়ে উঠেছে। যেখানে সেখানে ঘরবাড়ি, কোনো গাছপালা নেই। পরিবেশ কিন্তু দিনের পর দিন এর প্রভাবে দূষিত হচ্ছে। শুধু পরিবেশ নয়, পরিবেশের থাকা যে মাটি, জলবায়ু ইত্যাদি কিন্তু দিনের পর দিন অবনমন ঘটছে, অর্থাৎ তার গুণগত মান হ্রাস পাচ্ছে। এরপরে দেখি কি রয়েছে, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন। দেখো স্টুডেন্ট, আমরা কিন্তু বর্তমানে বিশ্ব উষ্ণায়নের মধ্যে দিয়ে যাচ্ছি। অর্থাৎ বিশ্বের কিন্তু তাপমাত্রা বা পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে যে উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে যে বরফ রয়েছে সেই বরফ কিন্তু গলতে শুরু করেছে, এবং বরফ গলে জলের কিন্তু স্তর পৃথিবীতে দিনের পর দিন বাড়ছে। হয়তো কিছু বছর পরে দেখবে কিছু কিছু শহর জলের তলায় চলে গেছে, কারণ এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এর ফলে কিন্তু পৃথিবীর যে জলের স্তর সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তোমরা বুঝতেই পারছো, বিশ্ব উষ্ণায়নের ফলেও কিন্তু স্টুডেন্ট ধীরে ধীরে জলবায়ু পরিবর্তনের মাধ্যমে পরিবেশের অবনমন ঘটছে, অর্থাৎ পরিবেশ তার গুণমান দিনের পর দিন হ্রাস পাচ্ছে, তাই তো? এরপরে দেখো বিশ্বযুদ্ধ, সন্ত্রাসবাদ বা সামরিক পরীক্ষা। দেখো বর্তমানে আমরা কিন্তু আহ, বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন দেশের সাথে দেশের যুদ্ধ ইত্যাদি কিন্তু লক্ষ্য করতে পারছি। সম্প্রতি ইউক্রেন এবং যে রাশিয়া যুদ্ধ চলছে, তাই তো? এখনো কিন্তু সেই যুদ্ধ চলছে। ফলে যুদ্ধতে কি হয়, প্রচুর গুলিগালা চলে, বিভিন্ন মিসাইল বা বোম ইত্যাদি ফেলা হয় বিভিন্ন দেশে। ফলে কিন্তু পরিবেশের যেমন বায়ু, মৃত্তিকা নষ্ট হচ্ছে এবং পরিবেশ তার গুণগত মান দিনের পর দিন হারিয়ে ফেলছে। বর্তমানে যে বিভিন্ন দেশ তাদের শক্তি প্রদর্শন বা শক্তি আহ, সবাইকে দেখানোর জন্য বা শক্তি প্রদর্শন করার জন্য কিন্তু বিভিন্ন সামরিক পরীক্ষা করে থাকে। এই সামরিক পরীক্ষার ফলেও কিন্তু পরিবেশ অবনমনের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ পরিবেশ কিন্তু তার গুণগত মান ধীরে ধীরে হারিয়ে ফেলছে। আচ্ছা, তোমরা একটা জিনিস স্টুডেন্ট লক্ষ্য করেছো যে বর্তমানে কিন্তু সমাজে যে পরিবহন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ গাড়ি ঘোড়া কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। সেটা গ্রামে হোক বা শহরে হোক, সব জায়গাতেই কিন্তু পরিবহনের বৃদ্ধি ঘটছে। এর ফলে কিভাবে পরিবেশ অবনমন হচ্ছে স্টুডেন্ট বলো কেউ আমাকে। ভেরি গুড। গাড়ি ঘোড়ার যে বিভিন্ন ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়া থেকে কিন্তু বায়ুমণ্ডলে মিশছে সেই ধোঁয়া। ফলে বায়ুমণ্ডল যেমন সাথে সাথে ক্ষতি হচ্ছে, তেমনি কিন্তু বৃষ্টি হয় যে অ্যাসিড বৃষ্টি, সেটাও কিন্তু এই যানবাহনের ধোঁয়ার ফলেও কিছুটা দায়ী। তাহলে পরিবেশ কিন্তু দিনের পর দিন অবনমন ঘটছে, অর্থাৎ পরিবেশের গুণগত মান কিন্তু ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি। দেখো জনসংখ্যা বৃদ্ধিটা একটা বর্তমান সমাজে খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছি আমরা জনসংখ্যা বৃদ্ধির ফলে। জনসংখ্যা বৃদ্ধির ফলে একদিকে যেমন আমাদের কৃষিক্ষেত্র দিনের পর দিন কমে যাচ্ছে, কারণ ঘরবাড়ি তৈরি করতে হচ্ছে। তারপরে রাস্তাঘাট বা যানবাহনের পরিমাণও কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। সর্বোপরি যদি আমরা পরোক্ষভাবে দেখি যে জনসংখ্যা বৃদ্ধি কিন্তু এই পরিবেশ অবনমনের জন্য প্রধান এবং অন্যতম দায়ী। তাহলে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই বর্তমানে জরুরি হয়ে পড়েছে। না হলে অদূর ভবিষ্যতে কিন্তু আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হব, এবং পরিবেশ কিন্তু আমাদের উপরে দিনের পর দিন রুষ্ট হচ্ছে বা রেগে যাচ্ছে। তাই তার ফলে দেখো বিভিন্ন সময়ে বৃষ্টি আসার যে স্বাভাবিক নিয়ম, সেই সময়ে বৃষ্টি হচ্ছে না। আবার গরম যখন পড়ছে তখন দেখবে অত্যাধিক গরম পড়ছে, অর্থাৎ বিশ্ব কিন্তু ধীরে ধীরে উষ্ণ হচ্ছে। এগুলো সবই কিন্তু পরিবেশের অবনমনের জন্য দায়ী, অর্থাৎ পরিবেশ তার গুণগত মান হারিয়ে ফেলছে। এবং আমি তোমাদের একটা কথা বলেছিলাম স্টুডেন্ট প্রথমেই, যে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা,
বলতো কি ব্যবস্থাটা? ভেরি গুড। পরিবেশ তার যে গুণগত মান, সেই গুণগত মান যখন সে হারিয়ে ফেলে তখন সে তার নিজস্ব সহনশীলতা থাকে। সেই গুণগত মান হারিয়ে ফেলার পর সে নিজের ক্ষতিটা নিজে পূরণ করে নেয়। কিন্তু স্টুডেন্ট বর্তমানে এই যে অবনমনগুলো আমরা দেখলাম বা এই যে অবনমনের কারণগুলো আমরা পড়লাম, যেমন জনসংখ্যা বৃদ্ধি, পরিবহনের বৃদ্ধি, তাপমাত্রা, অন্নছেদন, এগুলি এত বেশি পরিমাণে হচ্ছে স্টুডেন্ট, যে পরিবেশ তার যে গুণমান যে হারিয়ে ফেলছে সেটা কিন্তু নিজে নিজে পূরণ করতে পারছে না। ফলে পৃথিবী কিন্তু দিনের পর দিন ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। দেখো স্টুডেন্ট, পরিবেশের যে দূষণ আর পরিবেশের যে অবনমন, এই দুটো বিষয় কিন্তু আমরা জেনেছি, তাই তো? এবারে আমরা জানবো এই পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমন এই দুটো বিষয় কি এক না আলাদা। দেখো, আপাত দৃষ্টিতে যদি আমরা পরিবেশ দূষণ আর অবনমন এই দুটি বিষয়কে, পরিবেশের কিন্তু গুণগত যে মান হ্রাস হচ্ছে তার সাথে যুক্ত, ফলে এই দুটি বিষয়কে এক করে দেখা যেতেই পারে, তাই না? দুটোই তো পরিবেশের সাথে রিলেটেড, তাই তো? কিন্তু বিষয় দুটি কিন্তু কিছুটা হলেও আলাদা। তাহলে পরিবেশ দূষণ আর পরিবেশ অবলম্বন কিন্তু কিছুটা হলেও আলাদা, তাই তো? চলো, তাহলে আমরা জেনে নেই এটা কিভাবে আলাদা হচ্ছে। পরিবেশ দূষণ সম্পর্কে আমরা কি জানি স্টুডেন্ট? যে প্রাকৃতিক ও যে মনুষ্যসৃষ্ট যে বিভিন্ন কার্যের ফলে যে পরিবেশের বিভিন্ন উপাদান দিনের পর দিন দূষিত হচ্ছে, এটাই তো পরিবেশ দূষণ। ভেরি গুড, এটাই কিন্তু পরিবেশ দূষণ। আর পরিবেশ অবনমনটা কি তোমরাই বলো আমাকে, এক্ষুনি বুঝে নিয়ে এসছো। ভেরি গুড, খুব ভালো বলেছো তুমি, যে পরিবেশের গুণমানের যে হ্রাস পায়, তাই তো? অর্থাৎ পরিবেশে সামগ্রিক গুণমানের যে হ্রাস, সেটা কিন্তু হলো পরিবেশের অবনমন। তাহলে একটা জিনিস আমরা পরিবেশ দূষণ পড়লাম যে বিভিন্ন উপাদানে দূষিত হওয়া, আর এই দূষিত হওয়ার পরেও দেখছি আমরা যে অবনমনটা কি গুণগত মানের হ্রাস পাওয়া। অর্থাৎ একটা জিনিস কিন্তু তোমরা খেয়াল করো স্টুডেন্ট, এই যে দিনের পর দিন পরিবেশ দূষণ হচ্ছে, এর ফলেই কিন্তু পরিবেশ অবনমনটা ত্বরান্বিত হচ্ছে। কারণ পরিবেশ দূষণ হওয়ার পরই তো পরিবেশ তার গুণগত মান হ্রাস পাবে, তাই না? তাহলে এটা দীর্ঘদিন চলার ফলেই কিন্তু পরিবেশের অবনমন ত্বরান্বিত হচ্ছে। দেখো, আমরা উদাহরণ দিয়েও কিন্তু ব্যাপারটা বুঝতে পারি। কিভাবে? চলো দেখে ফেলি। প্রকৃতপক্ষে পরিবেশ দূষণ পরিবেশের অবনমনকেই ত্বরান্বিত করে। যেমন ভৌমজলে আর্সেনিক মিশলে জল দূষিত হয়, তাই তো? মাটির তলায় যে ভৌমজল রয়েছে তার সাথে যদি আর্সেনিক মেশে তাহলে কিন্তু সেই জলটা দূষিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভৌমজলের কিন্তু গুণগত মান হ্রাস পাবে। অর্থাৎ আর্সেনিক যে মিশছে তার আগে যে জলের গুণটা ছিল সেই গুণটা কিন্তু দিনের পর দিন আর্সেনিক মেশার পর সেই গুণটা নষ্ট হয়ে যাবে। ফলে পানীয় জল কিন্তু যখন মানুষ পান করবে তখন কিন্তু নানাবিধ রোগের সম্মুখীন হবে, এবং পানীয় জলের সংকট দেখা দেবে, এবং ভূমি অবক্ষয়ও কিন্তু এই আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে। আবার যদি আমরা দেখি যে বিভিন্ন কলকারখানা থেকে ধোঁয়া নির্গত হয়, হয়তো, বা ইটভাটা থেকে ধোঁয়া নির্গত হয়, হচ্ছে। দিনের পর দিন যখন এই ধোঁয়া নির্গত হচ্ছে, ফলে পরিবেশের বায়ু কিন্তু দূষিত হচ্ছে, এবং পরিবেশের এই বায়ু দূষিত হওয়ার মাধ্যমেই পরিবেশের যে অবনমন সেটা কিন্তু ত্বরান্বিত হচ্ছে। তাহলে পরিবেশের গুণগত মান কিন্তু খারাপ হচ্ছে এই পরিবেশ দূষণের হাত ধরে। তা আমাদের কিন্তু স্টুডেন্ট সকলকে সচেতন হতে হবে, এবং পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রচার করতে হবে, বা মানুষকে বা তোমার বাড়ির তুমি আশেপাশে মানুষজনকে কিন্তু পরিবেশ সম্পর্কে তাদের সুবুদ্ধি বা সুচিন্তা আনতে তুমি সাহায্য করতে পারো। নাহলে কিন্তু পরিবেশ দিনের পর দিন ক্ষতির সম্মুখীন হবে, এবং সেখানে কিন্তু মানুষেরও বেঁচে থাকা, মানুষেরও টিকে থাকা সংকট দেখা দিতে পারে, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু জানলাম যে পরিবেশের অবনমনটা কি, অর্থাৎ পরিবেশের গুণগত মান হ্রাস পাওয়ায় অবনমন। এই অবনমনটা কিন্তু স্টুডেন্ট দুটি ভাবে ঘটে থাকতে পারে। কি কি? এক প্রাকৃতিক, দুই মনুষ্য সৃষ্ট। প্রাকৃতিক যেটা পরিবেশ নিজে নিজে যে জিনিসগুলো ঘটায় সেটা কিন্তু প্রাকৃতিক অবনমন, এবং মনুষ্য সৃষ্ট কি? আমাদের মানুষের দ্বারা পরিবেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা কিন্তু হলো মনুষ্য সৃষ্ট পরিবেশের অবনমন।
আচ্ছা, প্রথমে আমরা জানবো যে প্রাকৃতিক যে কারণগুলো সেই কারণগুলো সম্পর্কে। দেখো, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ধস, সুনামি এগুলো কিন্তু সবই প্রাকৃতিক শক্তি, যার প্রভাবে ভূপ্রাকৃতিক পরিবেশের কিন্তু নানাবিধ পরিবর্তন ঘটছে, তাই না? দেখো, বন্যা যদি কোনো অঞ্চলে হয়, তাহলে সেখানকার কৃষিকাজ বা সেখানকার যে জীবজন্তু অনেক মারা যায়, সর্বোপরি মানুষেরও কিন্তু প্রাণহানি হয়। ফলে পরিবেশের কিন্তু একটা নানা রকম পরিবর্তন ঘটছে। আবার যেখানে খরা হচ্ছে সেখানে কিন্তু জলের অভাবে কৃষিকাজ হবে না, মানুষ না খেতে পেয়ে অন্য স্থানে কিন্তু চলে যাবে, তাই তো, জলের সন্ধানে। ফলে সেখানেও কিন্তু একটা পরিবেশের বা প্রকৃতির কিন্তু একটা পরিবর্তন ঘটবে। দেখো, ভূমিকম্পের ফলেও কিন্তু বা অগ্নুৎপাতের ফলে বা সুনামি এগুলো কিন্তু সবই প্রাকৃতিক বিভিন্ন দিক, যার ফলে পরিবেশের অবনমন ঘটছে। অর্থাৎ পরিবেশ কিন্তু তার দিনের পর দিন গুণমানগুলো হারিয়ে ফেলছে, তাই তো। আমরা অনেকে শুনেছি যে পাহাড় বা পর্বতে ধস নামে, নামে তো। সেই ধস কিন্তু যার ফলে হওয়ার ফলে পরিবেশের কিন্তু যে আহ, অবক্ষয় সেটা কিন্তু দিনের পর দিন ত্বরান্বিত হচ্ছে, বা পরিবেশ তার গুণগত মান কিন্তু হারিয়ে ফেলছে। এটা পরিবেশ নিজে থেকেই করছে। রাস্তাঘাটের মাঝখানে হঠাৎ করে ধস নেমল পাহাড় বা পর্বতে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এটাও কিন্তু মানুষের যখন বিভিন্ন যে কার্যকলাপ, সেই কার্যকলাপের ফলেও কিন্তু এই যে বন্যা, খরা বা ভূমিকম্প, ধস পাহাড়ে ইত্যাদি কিন্তু মানুষের কার্যকলাপের ফলে বর্তমানে কিন্তু বেশি হচ্ছে। কারণ আমরা পরিবেশটাকে কিন্তু দিনের পর দিন দূষিত করে দিচ্ছি। ফলে পরিবেশ তার নিজের ভারসাম্য ধরে রাখতে পারছে না বলেই এই ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে? এর ফলে কি হচ্ছে? মানুষ তথা বিভিন্ন যে প্রাণী, উদ্ভিদের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হচ্ছে। ভূপৃষ্ঠের গঠন পরিবর্তন হচ্ছে। রাস্তাঘাট, বাড়িঘর, সম্পত্তি কিন্তু ধ্বংস হচ্ছে। সর্বোপরি মানুষের বা পশু পাখির কিন্তু জীবনহানি ঘটছে। এটা হলো প্রাকৃতিক পরিবেশ। এরপরে যদি আমি মনুষ্যসৃষ্ট কারণগুলি বলি, সেগুলি দেখো, আধুনিক কৃষি, শিল্প, পরিবহন, নানা উন্নয়ন কার্যকলাপ কিন্তু পরিবেশের বিভিন্ন স্বাভাবিক চক্রকে ব্যাহত করছে। কিভাবে করছে ব্যাহত? আধুনিক কৃষি, দেখো, জমিতে কিন্তু ব্যাপক পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে, তাই তো। আবার পরিবহনে বর্তমানে কিন্তু পরিবহন বা গাড়ি ঘোড়ার সংখ্যা কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিবেশ কিন্তু মানুষের দ্বারা কিন্তু অবনমনটা ত্বরান্বিত হচ্ছে। এছাড়া আর কি রয়েছে? দেখো, অবৈজ্ঞানিকভাবে কৃষি উৎপাদন, মানুষ যখন একটা জমি থেকে বেশি ফসল উৎপাদন করতে চাইবে, তখন কিন্তু অবৈজ্ঞানিকভাবে সেই জায়গায় কৃষিকাজ মানুষ করছে। বর্তমানে শহরের জনসংখ্যা বাড়ছে এবং সর্বোপরি পৃথিবীর কিন্তু জনসংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে খাদ্যের যে চাহিদা মানুষের, সেটাও কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে জমিতে কিন্তু জমির পরিমাণ কিন্তু সেই একই থাকছে। মানুষ যখন বেড়ে যাচ্ছে বা মানুষের জনসংখ্যা যখন বাড়ছে, জমির পরিমাণ কিন্তু কমছে, বাড়বে না কিন্তু, কমছে। এবং সেই কম জমি থেকে যখন আমি বেশি ফসল উৎপন্ন করব, তখন কিন্তু আমাকে নানা রকম কৃষি প্রযুক্তি বা অত্যাধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ করতে হবে। ফলে পরিবেশ কিন্তু, হয়তো ফসল উৎপন্ন বেশি হয়, কিন্তু পরিবেশ কিন্তু দিনের পর দিন অবনমিত হচ্ছে। অর্থাৎ পরিবেশ তার গুণগত মান হ্রাস পাচ্ছে, অপরিকল্পিত নগরায়ণ হচ্ছে। তারপরে নদীর স্বাভাবিক গতি রোধ করে জলাধার নির্মাণ করা হচ্ছে। দেখো, নদীর নিজস্ব একটা গতিধারা রয়েছে। অর্থাৎ নদী যখন উচ্চ প্রবাহ থেকে বয়ে এসে মধ্যপ্রবাহ, তারপর নিম্ন প্রবাহে সমুদ্রে এসে মেশে, তার নিজস্ব একটা গতিপথ রয়েছে। সেই গতিপথের মাঝখানে যখন আমরা বাঁধ দিচ্ছি, তখন কিন্তু নদী তার স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলছে। এই বাঁধ দেওয়ার মাধ্যমে আমরা মাছ চাষ করছি, পর্যটন করছি, তারপরে জলবিদ্যুৎ উৎপন্ন করছি। এর ফলে কিন্তু পরিবেশ তার স্বাভাবিক যে চক্রটা সেটা কিন্তু নষ্ট হচ্ছে। ফলে দিনের পর দিন পরিবেশ কিন্তু অবনমিত হচ্ছে, বা তার গুণগত মান কিন্তু হারিয়ে ফেলছে। বৃক্ষচ্ছেদন কিন্তু বর্তমানে একটা আহ, খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মূলসৃষ্ট কারণ কিন্তু এই বৃক্ষচ্ছেদন। মানুষ কিন্তু তার নিজের প্রয়োজনে বাসস্থান বা শহরাঞ্চল বা কোনো কারখানা বা শিল্পাঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু মানুষ এই বৃক্ষচ্ছেদন করে। ফলে পরিবেশ কিন্তু দিনের পর দিন অবনমিত
হয়ে চলেছে, তাই তো? আচ্ছা, এই যে ধস, বন্যা, ভূমিকম্প প্রভৃতি যে প্রাকৃতিক বিপর্যয়গুলো, সেই বিপর্যয়গুলো কিন্তু আর প্রাকৃতিক নয়, সেগুলো মানুষের কার্যাবলীর ফলেই কিন্তু বর্তমানে ঘটে চলেছে। মানুষের বিভিন্ন কার্যাবলী যেগুলো পরিবেশের ক্ষতি করছে, তার ফলেই কিন্তু এই যে ধস, বন্যা এগুলো কি ছিল আগে? প্রাকৃতিক সৃষ্টি। কিন্তু বর্তমানে মানুষের যে কাজবাজ বা মানুষের যে আধুনিক হওয়ার সাথে সাথে যে পরিবেশের ক্ষতি করছে, তার ফলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো ত্বরান্বিত ঘটছে। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, এই যে দুটো বিষয় আমরা দেখলাম, এক প্রাকৃতিক, এক মনুষ্য সৃষ্ট, তাই তো? এই যে দুটো বিষয়, আহ, প্রাকৃতিক শক্তির প্রভাবে যে সৃষ্টি অবনমনগুলি মানুষের জীবনে প্রভাব ফেলে ঠিকই, কিন্তু মানুষ সেই ক্ষতিকে আস্তে আস্তে পূরণ করে ফেলে। অর্থাৎ প্রকৃতির দ্বারা যে ক্ষয়ক্ষতিগুলো হয়, সেগুলো কিন্তু মানুষ ধীরে ধীরে পূরণ করে ফেলে। যেমন ধরো, আহ, খুব জোরে ঝড় হলো, ঝড়ের ফলে ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি ভেঙে পড়লো, পড়ে তো? এরপরে মানুষ কিন্তু সেই ঘরবাড়িটা আবার নতুন করে তৈরি করে, বা পরিবেশ কিন্তু আবার নতুন করে, বা তার যে ক্ষতি হলো সেই ক্ষতিটা কিন্তু পূরণ করতে পারে। এটা কিন্তু প্রাকৃতিক ভাবে হচ্ছে যেটা, ঠিক আছে? অপরদিকে মানুষের যে বিভিন্ন আহ, মনুষ্যসৃষ্ট কারণ, যেমন শিল্পায়ন বা কৃষিতে রাসায়নিক সার, প্রযুক্তির ব্যবহার ইত্যাদি যে বিরূপ প্রভাব পরিবেশের অবনমন কিন্তু আজ আর অপূরণীয় অবস্থায় চলে গেছে। অর্থাৎ এর ফলে যে পরিবেশের ক্ষতি হচ্ছে সেটা কিন্তু পরিবেশ তার পূরণ করতে পারছে না। যেমন ধরো শিল্পায়ন, শিল্পায়ন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পর বন্ধ হয়ে যায় না, দিনের পর দিন সেটা আরো বাড়তে থাকে, তাই তো? ফলে পরিবেশ কিন্তু দিনের পর দিন অবনমন ঘটছে, এবং রাসায়নিক সার জমিতে প্রয়োগ করা হচ্ছে। হয়তো রাসায়নিক সারটা সেই মুহূর্তে জমির ফসলটা উৎপাদন করতে বা বেশি উৎপাদন করতে সাহায্য করছে, কিন্তু আজ থেকে 20, 30, 40 বছর পর সেখানকার মাটি কিন্তু আর ফসল উৎপাদনের জন্য ভালো থাকবে না, কারণ সার দিয়ে দিয়ে সেই মাটিটা কিন্তু তার গুণগত মান হারিয়ে ফেলছে, যা পরিবেশ একা একা কিন্তু সেটা পূরণ করতে পারছে না। তাহলে স্টুডেন্ট আমরা কি জানলাম? যে প্রাকৃতিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু মানুষ এবং পরিবেশ দুজন মিলে পূরণ করতে পারছে, কিন্তু মনুষ্যসৃষ্ট যে কারণগুলো সেগুলো কিন্তু আর পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে পরিবেশ কিন্তু আহ, দিনের পর দিন তার গুণগত মান হারিয়ে ফেলছে এবং অবক্ষয়ের দিকে এগিয়ে চলছে। এরপরে আমরা যে বিভিন্ন আহ, পরিবেশের যে বিভিন্ন উন্নয়ন ঘটছে, বা পরিবেশের যে মানুষের চাহিদার ফলে যে বিষয়গুলো তৈরি করা হচ্ছে, তার ফলে পরিবেশের কি প্রভাব পড়ছে সেটা একটু আমরা দেখে নেব। দেখো স্টুডেন্ট, কয়েকটি উন্নয়ন পরিকল্পনা ও তার প্রভাবে পরিবেশে কি প্রভাব পড়ছে সেটাও কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। দেখো তোমাদের বইয়েরই একটা অংশ এটা। প্রথমে দেখবো আমরা আধুনিক কৃষি পদ্ধতি। আধুনিক কৃষি পদ্ধতি কি জন্য করা হচ্ছে? কৃষি উৎপাদন বাড়ানোর জন্য। কেন কৃষি উৎপাদন বাড়ানোর প্রয়োজন হয়েছে? কারণ বর্তমানে কিন্তু জনসংখ্যাটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাদের খাদ্যের চাহিদা পূরণের জন্যই কিন্তু কৃষি উৎপাদন বাড়ানো হচ্ছে। এর প্রভাবে কি ক্ষয়ক্ষতি হচ্ছে দেখো। উৎপাদন বাড়ানোর ফলে রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি কিন্তু জলদূষণ বা বায়ু দূষণ বা মাটি দূষণ কিন্তু ঘটাচ্ছে। এই দূষিত জল মাটির মধ্যে প্রবেশ করে পুকুর, নদী বা জলাশয়ে যে প্রাণী থাকে, যে জলজ প্রাণী যেমন মাছ থাকে, তাই তো? আর বিভিন্ন যে ছোট ছোট প্রাণী থাকে, সেগুলো কিন্তু মৃত্যু কিন্তু ঘটাচ্ছে। অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতির ফলে জমির উর্বরতা কিন্তু দিনের পর দিন হ্রাস পাচ্ছে। তাহলে কি? অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি, কোনো বৈজ্ঞানিক পদ্ধতি মানা হচ্ছে না, ফলে কৃষি জমির যে উর্বরতা সেটা কিন্তু দিনের পর দিন হ্রাস পাচ্ছে। এরপরে দেখবো আমরা নগরায়ন। নগরায়নটা কি? নগরায়নটা হচ্ছে মানুষের বাসস্থান, উন্নত আধুনিক জীবনযাত্রা প্রদান করছে কিন্তু নগরায়ন। তোমরা দেখেছো বড় বড় বাড়ি বা বড় বড় অট্টালিকা কিন্তু দিয়ে নগর বা শহর সাজিয়ে উঠছে, তাই তো? এর ফলে ভূগর্ভস্থ জলের পরিমাণ দিনের পর দিন কমছে, বায়ু, শব্দ দূষণ সৃষ্টি করছে, এবং যে জমা জল সেখান থেকে কিন্তু নানা রকম রোগ বিরোগ বা সৃষ্টি হচ্ছে। শহরগুলো মূলত অপরিকল্পিত হওয়ায় শহরের কেন্দ্রে কিন্তু যানজট, জল নিকাশি ব্যবস্থা বা বসতি সমস্যা কিন্তু বর্তমানে প্রকট হয়ে দেখা দিচ্ছে। তোমরা সকলে কলকাতা শহরের নাম শুনেছো বা দেখেছো, বা কেউ কেউ হয়তো কলকাতায় থাকো।
কলকাতা শহরে দেখবে অল্প বৃষ্টি হলেই কিন্তু বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে। এর কারণটা কি জানো? এর কারণটা হচ্ছে অপরিকল্পিত শহর তৈরি করা বা জল নিকাশি ব্যবস্থা ভালো না হওয়া। আচ্ছা, এরপরে আমরা দেখব তাপবিদ্যুৎ কেন্দ্র। দেখো, তাপবিদ্যুৎ কেন্দ্র কেন তৈরি করা হয়? বিদ্যুৎ উৎপাদনের জন্য। সকলের ঘরে বর্তমানে ইলেকট্রিক ব্যবস্থা বা লাইট ফ্যান চলে, তাই তো? এটা কিন্তু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। এর ফলে দেখো, পুরানো যে জীবাশ্ম জ্বালানি থাকে বায়ুতে প্রচুর পরিমাণে কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। বাতাসের তাপমাত্রা কিন্তু দিনের পর দিন বেড়ে যায়। বাতাসে যদি কার্বন ডাই অক্সাইড মেশে, তাহলে কি হবে স্টুডেন্ট? বায়ুর তাপমাত্রা বেড়ে যাবে, তাই না? তাপবিদ্যুৎ কেন্দ্রের যে বর্জ্য পদার্থ, ছাই পাশের এলাকায় কিন্তু জমিতে পড়ে বা সেই জমির কিন্তু উর্বরতা একেবারেই নষ্ট করে দেয়। এটা হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। এবারে কয়েকটি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে যে তৈরি হচ্ছে তার মধ্যে আসবো বহুমুখী নদী পরিকল্পনা। বর্তমানে কিন্তু এটি করা হচ্ছে। কেন করা হচ্ছে? একটি নদীর উপরে বাঁধ দিয়ে যখন জলসেচ, জলবিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ বা মাছ চাষ বা পর্যটন ইত্যাদির জন্য কিন্তু বহুমুখী নদী পরিকল্পনা করা হয়ে থাকে। এর প্রভাবে কি হচ্ছে দেখো, এর প্রভাবে যে বিশাল নদীর জলধার রয়েছে, এই জলধারে বাঁধ দেওয়ার ফলে কিন্তু নদী তার স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলছে। ভূস্তরে একটা প্রবল চাপের সৃষ্টি হচ্ছে। এ, দুর্বল অংশে কিন্তু ভূমিকম্প ঘটছে। বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিক যে উদ্ভিদের রয়েছে সেটা কিন্তু দিনের পর দিন বিনাশ ঘটছে। নদীর ধারণ অববাহিকার অবনমন ঘটছে। জলাধার তৈরির সময় প্রচুর মানুষ কিন্তু উদ্বাস্তু হচ্ছে। জমিতে অতিরিক্ত পলি সঞ্চয়ের ফলে চাষের জমি কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। তাহলে নদীতে বাঁধ দেওয়ার ফলে যে বর্তমানে কাজকর্মগুলো করা হচ্ছে তার ফলে কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো কিন্তু আমরা জানলাম। তাহলে স্টুডেন্ট তোমরা কিন্তু বুঝতে পারছো যে পরিবেশে বিভিন্ন যে উন্নয়নগুলি হচ্ছে, উন্নয়নে যেমন মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছে, কিন্তু এর কিন্তু বিরূপ প্রভাবও পরিবেশের উপর পড়ছে এবং সেগুলো পরিবেশের যে কতটা ক্ষতি করে সেটা তোমরা জানলে, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, আজকে এই যে বিষয়টা আমরা পড়ছি যে মানুষের কার্যাবলী ও পরিবেশ অবনমন, সেটা কিন্তু দুটো ক্লাসে আমি করাবো। প্রথম ক্লাসটা আজকে তোমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লাসটা। সেকেন্ড ক্লাসটা আমি পরের ভিডিওতে দেব এবং সমগ্র চ্যাপ্টারটা আমি দুটো ক্লাসে তোমাদের করাবো। প্রথমটা শেষ করলাম, আশা করি সবার খুব ভালো লেগেছে। এরপরে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন উত্তর তৈরি করেছি যেগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। তোমরা পারলেও সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করুন এবং বাড়িতে মুখস্থ করুন। তাহলে চলো চট করে দেখে নেই কি কি প্রশ্ন উত্তর রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো স্টুডেন্ট, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কাকে বলে? বলে ফেলো, একদম সহজ বিষয়। ভেরি গুড। দেখো, প্রাকৃতিক পরিবেশের যে ভৌত ও জৈব প্রক্রিয়াগুলি এমনভাবে কাজ করে যে পরিবেশ যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতিটা কিন্তু পরিবেশ নিজে নিজে পূরণ করতে পারে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে বলা হয় হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। কিন্তু স্টুডেন্ট, বর্তমানে এই যে মনুষ্যসৃষ্ট যে বিভিন্ন কারণ ফলে পরিবেশ দূষিত হচ্ছে, এর এই যে পরিবেশ দূষিত হচ্ছে, এই পরিবেশ দূষণ কিন্তু পরিবেশ নিজে নিজে পূরণ করতে পারছে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন, প্রথম শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল? দেখো, প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ড তথা সমগ্র ইউরোপে এবং এই শিল্প বিপ্লবের পরেই কিন্তু মানুষ পরিবেশকে কি আরো দিনের পর দিন দূষিত করে চলেছে, বর্তমানেও দূষিত করে চলেছে, তাই তো? আচ্ছা, এরপরে 4 নম্বর যে কোশ্চেনটা দেখো, সরি 3 নম্বর প্রশ্নটা দেখো, পরিবেশের অবনমন বলতে কি বোঝো? বলে ফেলো, খুব সহজ বিষয়। ভেরি গুড। সামগ্রিকভাবে পরিবেশের গুণগত মান হ্রাস পাওয়াকে পরিবেশের অবনমন বলে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমন কি এক? তোমরা বলো আমাকে। এক না, তাই তো? কেন এক না? দেখো স্টুডেন্ট, পরিবেশ দূষণটা কি? যে প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট যে বিভিন্ন কারণের ফলে যে পরিবেশের যে বিভিন্ন উপাদান সেটা দূষিত হওয়াকে কিন্তু বলা হচ্ছে পরিবেশ দূষণ। আর অবনমনটা কি? অবনমনটা হলো স্টুডেন্ট যে গুণগত মান পরিবেশের হ্রাস পাওয়া, তাই তো? তাহলে তোমরা কি বুঝতে পারলে?
যে পরিবেশ দূষণের ফলেই কিন্তু পরিবেশের যে অবনমন সেটা দিনের পর দিন ত্বরান্বিত হচ্ছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দেখো, মানুষের দ্বারা কিভাবে পরিবেশের অবনমন ঘটছে? খুবই সহজ প্রশ্ন। বর্তমানে এই সমস্যাগুলো কিন্তু খুব প্রকটভাবে দেখা দিচ্ছে, ফলে পরিবেশ কিন্তু দূষিত হচ্ছে। কেন হচ্ছে বলো? কোন কোন কারণের দ্বারা? দেখো, বৃক্ষচ্ছেদন। মানুষ বসবাস স্থাপনের জন্য বা চাষবাসের জন্য যথেচ্ছ পরিমাণে কিন্তু বৃক্ষচ্ছেদন করছে, ফলে পরিবেশের অবনমন হচ্ছে। আর কি? অপরিকল্পিত নগরায়ন, বহুমুখী নদী পরিকল্পনা, তাপবিদ্যুৎ কেন্দ্র বা শিল্প কারখানা স্থাপন ইত্যাদির মাধ্যমে কিন্তু মানুষ পরিবেশকে দিনের পর দিন বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তাই তো? এটা গেল কি? মানুষের দ্বারা। এবারে তোমরা বলো আমাকে যে 6 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক কারণে কিভাবে পরিবেশ অবনমন ঘটে? পরিবেশ তার নিজের গুণগত মান কিভাবে হারিয়ে ফেলে প্রাকৃতিকগতভাবে? ভেরি গুড, খুব ভালো বলেছো তুমি। বন্যা, খরা, তাই তো? এছাড়া স্টুডেন্ট, ভূমিকম্প আছে, অগ্ন্যুৎপাত আছে, ধস আছে ইত্যাদি যে প্রাকৃতিক বিষয়গুলো, এই প্রাকৃতিক বিষয়গুলো দ্বারাও কিন্তু পরিবেশের অবনমন ঘটছে। তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আশা করি তোমরা সকলে ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছো। এর পরে যে ভাগটা বাকি আছে সেটা কিন্তু আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। সবাই খুব খুব ভালো থাকবে। সকল স্টুডেন্টকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।